নমস্কার, আমি অর্ণবী ব্যানার্জি। আজ আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভূতের গল্প শোনাবো। গল্পটির নাম ভূতের রোজার ফাঁসি। লেখক দীনেন্দ্র কুমার রায়। এই গল্পটি যদি আপনাদের সকলের ভালো লাগে তবে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভূতের রোজার ফাঁসি, দীনেন্দ্র কুমার রায়। সলোমন দ্বীপপুঞ্জের এক দ্বীপের নাম মালাইটা দ্বীপ। ভি ম্যাদার নামক এক সওদাগর সাহেব সেই দ্বীপে ব্যবসা বাণিজ্য করতেন। অল্পদিন আগে তিনি লন্ডনের কোনো মাসিক কাগজে সেই দ্বীপের ভূতের রোজার যে কীর্তি কথা লিখেছেন তা শুনলে সত্য বলে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। কিন্তু ম্যাদার সাহেব লিখেছেন তার একটা কথাও মিথ্যা নয়। ওই অঞ্চলের যেসব নররাক্ষস মানুষ খায়, কোনো কর্মই তাদের অসাধ্য নয়। ম্যাদার সাহেব কি লিখেছেন তা তার নিজের কথাতেই বলছি। আমি যখন মালাইটা দ্বীপে ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলাম, সেই সময় আমার বন্ধু মিস্টার বি ছিলেন জেলার কর্তা। সলোমন দ্বীপপুঞ্জে অনেকগুলো দ্বীপ আছে। মালাইটা দ্বীপটি তাদের সকলের পূর্বে। দ্বীপটি প্রায় 100 মাইল লম্বা, কিন্তু 30 মাইলের বেশি চওড়া নয়। সভ্যতার আলো এখনো এই দ্বীপে প্রবেশ করেনি। দ্বীপের বেশিরভাগ লোক রাক্ষস। তাছাড়া সেই অঞ্চলে ভূতের খুব উপদ্রব ছিল। ধরতে গেলে ভূত ও রাক্ষসের সহ অবস্থান ছিল সেই দ্বীপে। পূর্বকালে সলোমন দ্বীপপুঞ্জের সকল দ্বীপেই দুর্দান্ত রাক্ষস বাস করত। মানুষের মাংসই ছিল তাদের মুখরোচক খাদ্য। কিন্তু একালে কেবল মালাইটা দ্বীপের জঙ্গলেই এই রকম নররাক্ষস দেখতে পাওয়া যায়। এই দ্বীপের মাঝখানে গভীর জঙ্গলে ঢাকা পাহাড় আছে। রাক্ষসগুলো সেই পাহাড়ে জঙ্গলে বাস করে। প্রায় তারা সেই জঙ্গলের বাইরে আসে না। কিন্তু মাছ, শামুক, ঝিনুক প্রভৃতি জিনিস তাদের ভারী লোভ। অথচ পাহাড়ের জঙ্গলে তো ওই সকল জিনিস পাওয়া যায় না। তাই তারা মাসে একবার সমুদ্র তীরে আসে। জঙ্গল থেকে নানা রকম ফল, শাক, সবজি সংগ্রহ করে আনে। তা দিয়ে মাঝি মাল্লা ও নাবিকদের সংগৃহীত মাছ, শামুক, ঝিনুক, গুগলি প্রভৃতি নিয়ে যায়। কিছুকাল আগে থেকে ইংরেজরা এই দ্বীপে সভ্যতা বিস্তারের চেষ্টা করে আসছেন। মালাইটায় একজন ইংরেজ রাজকর্মচারী থাকেন। আউকি উপসাগরে তার সদর আড্ডা। সেই স্থান থেকে তিনি দ্বীপের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। গ্রামবাসীদের বিবাদ নিষ্পত্তি করেন। যারা অন্যায় কাজ করে তাদের অপরাধের বিচার করেন। দ্বীপবাসী রাক্ষসগুলো জানে সাদা কর্তার অবাধ্য হলে শাস্তি পেতে হবে। এই ভয়ে তার হুকুম মেনে চলে। আমার বন্ধু মিস্টার বি এই দ্বীপের কর্তৃত্বভার পাওয়ার পর তারা কোনোদিন তার বিরুদ্ধে হাত তুলতে সাহস করেনি। 5 বৎসর তিনি এই দ্বীপ শাসন করলেন। এই 5 বৎসরের মধ্যে শাসন কার্যে তাকে কোনো অসুবিধা সহ্য করতে হয়নি। কোনোদিন কোথাও শান্তিভঙ্গ হয়নি। কিন্তু 5 বৎসর পরে সরকার এই দ্বীপে একটা নতুন আইন জারি করলেন। হুকুম হলো দ্বীপের প্রত্যেক অধিবাসীকে বার্ষিক খাজনা দিতে হবে। ইংরেজের অধিকৃত অন্যান্য দ্বীপেও এই আইন জারি হলো। তাদের হাতে বিভিন্ন দ্বীপের শাসনভার দেওয়া হয়েছিল। তারা সকলেই আমার বন্ধু বি পর্যন্ত এই আইনে আপত্তি করলেন।
কারণ তারা জানতেন ওই সব নররাক্ষসকে বার্ষিক খাজনা দিতে বাধ্য করা তাদের অসাধ্য হবে, খাজনা আদায় হবে না। ইংরেজরা তাদের মঙ্গলের জন্য সে দেশ শাসন করছেন, আর সে জন্য যে টাকা খরচ হবে তা তাদের দেওয়া উচিত। এ কথা তারা স্বীকার করতেই রাজি হবে না, খাজনা দেওয়া তো দূরের কথা। কিন্তু সরকারের আদেশ পালন করতে হলো। দ্বীপের প্রত্যেক লোক নিতান্ত অনিচ্ছায় বার্ষিক খাজনা হিসাবে ৫ শিলিং দামের জিনিস সরকারের কর্মচারীদের দিলে বটে, কিন্তু ওই খাজনা তারা কেন দিচ্ছে তা বুঝতে পারলে না। খাজনাটা জুলুম জবরদস্তি করে আদায় করা হচ্ছে, এই রকমই তাদের ধারণা হলো। যা হোক, মালাইটা দ্বীপে ৩-৪ বৎসর এইভাবে খাজনা আদায় হলো। তারপরই দেখা দিল গোলযোগ। পাহাড়ের যে জঙ্গলের কথা বলেছি, সেই জঙ্গলের মধ্যে নররাক্ষসগুলির বাস। মানুষের সঙ্গেও তাদের মেলামেশা ছিল। একটি গ্রামে ওই রকম একটা নররাক্ষস বাস করত। তার নাম কাউয়ারি কাউয়ানো। সে ছিল ভূতের রোজা। কেবল রোজা নয়, গ্রামবাসীদের মোড়লও ছিল সে। সে যেমন ভূত ছাড়াতে জানত, তেমনি কিছু ভূতও ছিল তার হাতে। অদ্ভুত সব ভূত। কোনো ভূতের মাথা নেই, কোনো ভূতের হাত নেই, কোনো ভূতের মুখের অর্ধেকটা নেই। সেই দ্বীপের পাশাপাশি অঞ্চলের মানুষ, যারা কোনোভাবে নরখাদকদের হাত থেকে রেহাই পেয়ে যেত, তারাই ভূত হয়ে ঘুরে বেড়াত খানাখন্দরে বা ঝোপে জঙ্গলে। সেই সব ভূতগুলিকে কাউয়ারি কাউয়ানো বশ করে রাখত। নিজের স্বার্থসিদ্ধির জন্য লাগাতো নানা রকম কাজে। তাই গ্রামের লোকেরা তাকে ভয় করত। সেই রোজার ছেলের নাম ছিল আম্বুলা। সেই আম্বুলা কাছাকাছি এক গাঁয়ের মোড়লের মেয়েকে বিয়ে করেছিল। তাদের চোখে সেই বউটি ছিল পরমা সুন্দরী। বিয়ে করার কিছুদিন পর পাশের গাঁয়ের কুলাই নামে এক জোয়ান ছেলে তাকে জোর করে ধরে নিয়ে গেল। কাউয়ারি কাওয়ানো গেল ভয়ানক রেগে। সে তার বশ করা ভূতগুলোকে লাগিয়ে দিল কুলাইয়ের পেছনে। সেই ভূতগুলি কুলাইয়ের বাড়িতে গিয়ে ভয়ানক উৎপাত শুরু করলো। এমন উৎপাত যে বাড়ির লোকেরা কান্নাকাটি করতে লাগলো। বউটাকেও ছেড়ে দিল। তবু আম্বুলার গায়ের ঝাল মিটল না। সে মোটা একটা লাঠি নিয়ে কুলাইকে ঠেঙিয়ে তার মাথাটি গুঁড়ো করে বাড়ি ফিরে এলো। কুলাইয়ের বাড়ির লোকেরা ইংরেজ শাসনকর্তা মিস্টার বির কাছে নালিশ রুজু করলে। বি কয়েকজন পুলিশ নিয়ে আসামি আম্বুলাকে গ্রেপ্তার করতে চললেন, কিন্তু আম্বুলাকে গ্রেপ্তার করে কয়েকজন সাক্ষী সমেত সলোমন দ্বীপপুঞ্জের প্রধান নগর টুলাগিতে উপস্থিত হলেন। সেখানে আম্বুলার অপরাধের বিচার হলো। মিস্টার বি সাক্ষীদের জবানবন্দি নিয়ে প্রমাণ পেলেন আম্বুলা সত্যই নরহত্যা করেছে। তখন তিনি তার ফাঁসির হুকুম দিলেন। সেখানে আম্বুলার ফাঁসি হলো। দ্বীপবাসীদের ধারণা ছিল আম্বুলা কুলাইকে হত্যা করে ঠিক কাজই করেছিল। দেশের প্রথা অনুসারে আম্বুলার সেরকম অধিকার ছিল। দেশের ইংরেজ শাসক তাদের চিরকালের সংস্কার, তাদের সামাজিক প্রথা অগ্রাহ্য করে আম্বুলার ফাঁসি দেওয়া তারা ক্ষেপে উঠল। আম্বুলার বুড়ো বাপ, সেই ভূতের রোজা গাঁয়ের মোড়ল কিনা, সে ভাবল এবার ভূতদের কারুর পেছনে লাগিয়ে কোনো কাজ হবে না। সে গাঁয়ের সকল লোককে এক জায়গায় জড়ো করে বললে, সাহেব তার ছেলে প্রাণদণ্ড দিয়েছে, সে সাহেবের মাথা নেবে। এ কাজে তাদের সাহায্য চাইলে। একটা কথা বলা হয়নি, মিস্টার বি যখন আম্বুলাকে গ্রেপ্তার করতে তাদের গাঁয়ে উপস্থিত হয়েছিলেন, সেই সময় আম্বুলা ধরা না দিয়ে পালিয়েছিল। কিন্তু সাউলি নামে একজন পাহারাওয়ালা গভীর জঙ্গলে প্রবেশ করে তাকে ধরে এনেছিল। এজন্য সেই বুড়ো রোজার সকল রাগ গিয়ে পড়ল সাউলির উপর।
তারপর একদিন মিস্টার বি শাওলিকে খুঁজে পেলেন না। শাওলি নিরুদ্দেশ। মিস্টার বি বুঝতে পারলেন আম্বুলার বাপ সেই বুড়ো রোজাই শাওলিকে হত্যা করার জন্য ধরে নিয়ে গিয়েছে। মিস্টার বি একদল পুলিশ সঙ্গে নিয়ে শাওলিকে খুঁজতে চললেন সেই বুড়ো রোজা কাউয়ারি খাওয়ানের গ্রামে। কিন্তু সদলে গভীর রাত্রে গ্রামে প্রবেশ করে দেখলেন গ্রামে বিরাট মজলিস বসেছে। শাওলিকে একটা খুঁটোয় ঝুলিয়ে তার পায়ের নিচে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন। সেই আগুনের উত্তাপে শাওলি ছটপট করছে। গ্রামবাসীরা সেই অগ্নিকুণ্ডের চারিদিকে দাঁড়িয়ে মজা দেখছে। কেউ কেউ হাততালি দিয়ে মনের আনন্দে হা হা হি হি শব্দে হাসছে। বুড়ো রোজা অগ্নিকুণ্ডের অদূরে বসে প্রফুল্ল চিত্তে দেখছে শাওলির নির্যাতন। মিস্টার বি সদলে সেই স্থানে উপস্থিত হয়ে সেই ভীষণ দৃশ্য দেখে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন। তার হুকুম একটু পরেই পুলিশের দল সেই উৎসবমত্ত নররাক্ষসগুলিকে তাদের হাতের রাইফেলের কুঁদো দিয়ে পিটতে আরম্ভ করল। বুড়ো রোজাটা বিপদ বুঝতে পেরে কিভাবে কোথায় সরে পড়ল তার আর সন্ধান পাওয়া গেল না। মিস্টার বি সেই রাত্রে সদলে সেই গ্রামেই বাস করলেন। পরের দিন সকালে রোজাটাকে গ্রেপ্তার করার জন্য গ্রামের সব জায়গায় খোঁজ করলেন, কিন্তু তার টিকিও দেখতে পেলেন না। রাত্রে অর্ধদগ্ধ শাওলিকে উদ্ধার করা হয়েছিল। তিনি তাকে নিয়ে আউকির সদর আড্ডায় ফিরে এলেন। অনেক চেষ্টায় তার প্রাণ রক্ষা হলো। বুড়ো রোজা এবার ক্ষেপে উঠল মিস্টার বিকে হত্যা করার জন্য। সে অন্যান্য গ্রামের মোড়লদের ও নিজের গ্রামের সব লোকদের এক জায়গায় জড়ো করে বললে, তোরা সরকারকে খাজনা দিস কেন? ওই বি সাহেবটাই তো সরকার, সে ছাড়া আর কেউ সরকার নয়। যদি তোরা ওই সাহেবটাকে সাবার করিস তাহলে আর কখনো খাজনা দিতে হবে না। এবার ওকে খুন করা চাই। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। বি সাহেবও তা শুনতে পেলেন। তিনি সাহসী লোক, ওই সকল কথা গ্রাহ্য করলেন না। খাজনা আদায়ের সময় হলো। বি সাহেব তার আউকি জাহাজে সিনিয়াবাফর বন্দরে চললেন। সেখানে একটি ঘর ছিল। সকলে সেই ঘরে এসে খাজনা দিয়ে যেত। বি সাহেব সেই ঘরে প্রবেশ করতেন। তার বিশ্বাসী পাহারাওয়ালা শাওলি তার পায়ের কাছে লুটিয়ে পড়ে তাকে তাড়াতাড়ি জাহাজে চলে যেতে বললে। সাহেব সেখানে হাজির থেকে ট্যাক্স আদায়ের চেষ্টা করলেই লোকগুলো তাকে কেটে ফেলবে একথা জানিয়ে তাকে সতর্ক হতে বললে। কিন্তু বি সাহেব তার কথা গ্রাহ্য করলেন না। তিনি তাদের ভয় করবেন না একথা তাদের বুঝিয়ে দেবার জন্য তার ও তার সহকারীর পিস্তল দুটো জাহাজে পাঠিয়ে দিলেন। তারপর বিভিন্ন দলের মোড়লদের ডেকে বললেন, তোরা নাকি আমাকে খুন করবার পরামর্শ করেছিস। আমি সে খবর পেয়েছি, এজন্য আমরা অস্ত্রশস্ত্র সঙ্গে রাখিনি, খালি হাতে তোদের কাছে এসেছি। বুড়ো রোজাটা সামনে এসে মোড়লদের ডেকে বললে, ওই দেখ, ওদের দুজনের সঙ্গে অস্ত্র নেই বটে, কিন্তু 16 জন পুলিশ রাইফেল নিয়ে ওই ধারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বি সাহেব বুড়ো রোজার কথা শুনে তার সেই 16 জন পুলিশ রক্ষীকে তাদের রাইফেলগুলোকে দূরে সরিয়ে রাখতে বললেন। রক্ষীরা সাহেবের বিপদ বুঝতে পেরে তার আদেশ পালন করতে রাজি হলো না। রক্ষীদের সর্দার সাহেবকে বললে, হুজুর, বনের মানুষগুলো এসেছে সড়কি বর্শা নিয়ে, আর আমরা রাইফেলগুলো দূরে রেখে আসবো? এ বড়ই বোকামি হবে, ওদের মতলব ভালো নয়। সাহেব চক্ষু লাল করে বললেন, জলদি আমার হুকুম তামিল করো। তাই হলো। রাইফেলগুলো তারা দূরে সরিয়ে রেখে এলো। বুড়ো রোজা দেখলো এবার সে সহজেই কাজ শেষ করতে পারবে। তখন সে একখানা কাগজ হাতে নিয়ে সাহেবের সামনে গিয়ে বললে, আমাদের একটা আর্জি আছে, এইটা আগে দেখো সাহেব। বি সাহেব কাগজখানা হাতে নিয়ে মুখ নাবিয়ে দেখতে লাগলেন।
সেই সময় বুড়ো রোজা একটা পুরনো রাইফেলের ভাঙা কুঁদো বের করে তা দিয়ে সাহেবের মাথায় এমন জোরে ঘা মারলে যে সাহেবের মাথা ফেটে দুফাক হলো। রোজার দলের লোকগুলো সেই মুহূর্তে আহত সাহেব এবং তার সহকারীকে আক্রমণ করে দুজনকেই হত্যা করলে। তারপর সাহেবের নিরস্ত্র পুলিশ রক্ষীদের উপর লাফিয়ে পড়ে প্রত্যেককে খুঁচিয়ে মারলে। তাদের একজন ভিন্ন কেউ বেঁচে থাকল না। কেবল একজন নদীতে লাফিয়ে পড়ে সাঁতার দিয়ে জাহাজে উঠল। এই লোকটা সেই শাওলি, বুড়ো রোজা যাকে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল। শাওলি জাহাজে উঠে ক্যাপ্টেনকে সব কথা বলল। ক্যাপ্টেন ভয় তীরে জাহাজ ভিড়তে সাহস করল না, কারণ তিনি শুনেছিলেন ওখানে শুধু রাক্ষস নয়, মারাত্মক ভূতও অনেক আছে। ইংরেজ সরকারের সদর আড্ডার তুলাগিতে সেই দুর্ঘটনার সংবাদ পৌঁছলে অস্ট্রেলিয়ান নৌবহরের এডি নেভি নামক রণতরী সিনিয়ারফোর বন্দরে উপস্থিত হয়ে নদীতীরস্থ পাহাড়ের উপর কয়েকটা বোমা বর্ষণ করল। একদল নৌ সৈন্য রণতরী থেকে নেমে গ্রামগুলোর ভিতর প্রবেশ করে ৮ জনকে ধরে নিয়ে চলল টুলাগিতে। সেখানে তাদের বিচারের পর ৪ জন অপরাধীর ফাঁসি হলো। এই সংবাদে ইংল্যান্ডের কর্তৃপক্ষ খুশি হলেও টুলাগির কর্তারা সন্তুষ্ট হতে পারলেন না। সেখানে যে সকল ইংরেজ ছিলেন তারাও অপরাধীদের সেই শাস্তি যথেষ্ট বলে মনে করলেন না, কারণ পালের গোদা আসল অপরাধী সেই বুড়ো রোজাটা তখন পর্যন্ত ধরা পড়েনি, তার অপরাধের বিচারও হয়নি। সেই জন্য তাদের বিরুদ্ধে আর এক দল ফৌজ পাঠিয়ে দেওয়া হলো। শাওলি সেই দ্বীপের অন্য দিক দিয়ে তাদের পথ দেখিয়ে নিয়ে চলল। একটা গুপ্ত পথে সৈন্যরা গ্রামে প্রবেশ করে গ্রাম্য সর্দার সেই বুড়ো রোজাকে গ্রেপ্তার করল। তার কয়েকজন সঙ্গীও ধরা পড়ে গেল। সেই সময় টুলাগিতে নিয়ে আসা হলো সকলকে। সেখানে তাদের বিচার শুরু হলো। বিচারে সেই বুড়ো ভূতের রোজা ও তার বদমায়েশ সঙ্গীদের ফাঁসির হুকুম হলো। মালাইটা দ্বীপে আগে কত রকম ভূতের উৎপাত ছিল। বুড়ো রোজা কাউয়ারি কাউয়ানোর কারসাজিতেই কত রকম ভুতুড়ে ও বীভৎস কাণ্ডকারখানা ঘটত। এরপর সবকিছু বন্ধ হয়ে গেল। ধন্যবাদ। এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।